বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় এক নতুন ধরনের কূটনীতি শুরু করেছে। মানে পৃথিবী জুড়েই মনে করা হয় কূটনীতি এমন এক কৌশল বা বিদ্যা যেখানে ভীষণভাবে পর্দার অন্তরালে সরাসরি কোনো বার্তা না দিয়ে প্রকাশ্যে ব্যাপক পরিমাণ ঝগড়াঝাঁটি তর্ক বিতর্ক না করে বিভিন্ন সমস্যা মিটিয়ে ফেলার একটা দক্ষতা প্রদর্শন করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খলিলুর রহমানের নেতৃত্বে ফেসবুক পোস্ট দিয়ে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। একরকমের গ্যালারির উদ্দেশ্যে ভারতের সঙ্গে সম্পর্কটা খুব খারাপ এবং বাংলাদেশের সরকার ভীষণ সাহসী, কিছুতেই তারা তাদের সীমান্তের 3 দিক ঘিরে থাকা বিরাট দেশ ভারতের সঙ্গে সম্পর্কটাকে স্বাভাবিক করতে চায় না, এই বার্তাটা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দিতে চাইছে। না হলে ঠিক কেন খলিলুর রহমান বারবার ফেসবুকে পোস্ট করছেন এবং ফেসবুকে পোস্ট করে ভারতকে কড়া কড়া বার্তা দিয়ে যাচ্ছেন বলা মুশকিল। কারণ কূটনীতিতে ফেসবুক পোস্ট দেখে আরেক দেশ কোনো উত্তর দেবে বা ফেসবুক পোস্টকে গুরুত্বের সাথে নিয়ে সেটাকে কূটনৈতিক আদান প্রদান আলাপ আলোচনার জায়গায় নিয়ে আসবে, তার তো কোনো সম্ভাবনা নেই। তার মানে ভারত একেবারেই শুনছে না যে বাংলাদেশ চরম তর্জন গর্জন করছে ফেসবুকে, কিন্তু খলিলুর রহমান কঠিন ইংরেজিতে মানে ভীষণ আনইউজুয়াল সব শব্দ ব্যবহার করে ভীষণ অপ্রচলিত শব্দে শব্দে একটা ফেসবুক পোস্ট দিয়ে ভাব করছেন ইংরেজিতে এমন বার্তা তিনি শক্তিশালী প্রতিবেশী দেশকে দিয়ে দিয়েছেন যে ওই দেশ কুপকাত হয়ে পড়েছে। এই ফেসবুক পোস্টগুলো অনেকটাই ট্রাম্পের ট্রুথ সোশ্যালের বার্তাগুলোকে মনে করে দেখেন সেই ফেব্রুয়ারিতে যখন আমেরিকা গিয়ে হঠাৎ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যা করলো, তখনই কিন্তু এক দফা ট্রাম্প ঘোষণা দিয়ে দিলেন তিনি বিজয়ী হয়ে গেছেন। এরপর 6 মাস ধরে ট্রাম্পের ছেড়ে দেমা কেঁদে বাঁচিয়ে অবস্থা, শুধু ট্রাম্পের নয়, মানে মার্কিন ঘাঁটি বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র মধ্যপ্রাচ্যের যেসব দেশ থেকে শুরু করে ইসরায়েল, সবাই হয়রান হয়ে পড়ছে ইরান কি করে একা এই প্রতিরোধ এতদিন ধরে চালিয়ে যাচ্ছে। মনে করে দেখেন এপ্রিল মাসে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিলেন যে আজই নাকি শেষ রাত, যে রাতে ইরান ধ্বংস হয়ে যাবে। এপ্রিল থেকে এখন আগস্ট চলে এসেছে, কিন্তু ট্রাম্প এখন পর্যন্ত ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে পারেন নাই, বরং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যত বড় বড় কথা বলছেন ফেসবুকে বা ট্রুথ সোশ্যালে মানে সোশ্যাল মিডিয়ায়, সেগুলো যখন প্রমাণ করে দেখাতে পারছেন না, তখন খলিলের ফেসবুক পোস্টে কি লাভ হবে বলা মুশকিল। খলিল কি এই ফেসবুক পোস্টগুলো শুধুই বাংলাদেশের জনগণের কাছ থেকে এক রকমের হাততালি পেতে দিচ্ছেন? খলিলের কিন্তু ফেসবুক নিয়ে অভিজ্ঞতা ভালো নয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হচ্ছেন সেই ব্যক্তি, তিনি যখন হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে জুড়ে বসে ইউনূস সরকারের রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত হলেন প্রথম মন্ত্রী পদমর্যাদায়, তারপর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে উঠলেন, আর বাংলাদেশের এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে বিএনপি নেতারা প্রকাশ্যে ভাষণ দিয়ে বেড়ালেন যে ইউনূসের কি কোনো আক্কেল নাই যে তিনি একজন বিদেশি লোককে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছেন। তখন বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিক প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের বের করলেন যে এই খলিলুর রহমান ফেসবুকে এবং যুক্তরাষ্ট্রে বহু বছর ধরে নিজেকে রজার রহমান নামে পরিচয় দিয়ে আসছেন। এরপর থেকেই তার পরিচয়, তার শিক্ষাগত যোগ্যতা এসবের নানা রকম মানে যেমনটা বলা হয় আর যা সত্যি এর মধ্যে বিভিন্ন ফারাক আবিষ্কার করে সোশ্যাল মিডিয়ায় তিনি জনপ্রিয় হয়ে উঠলেন রজার রহমান বা রজার খলিল নামে। তো এই রজার খলিল এ দফায় আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে নানা রকম ফেসবুক পোস্ট দিচ্ছেন। ওই যে বলছিলাম, এই খলিলুর রহমান সর্বসাম্প্রতিক গতকালকে যে পোস্টটি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক থেকে, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এর মাধ্যমে শিরোনাম করছে যে বাংলাদেশ নাকি তারেক রহমানের সফরের বিষয়ে আপত্তি জানিয়ে দিয়েছে এবং তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা।
বিবিসি বাংলা জানাচ্ছে যে প্রথমে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র AKM শহীদুল করিম সাংবাদিকদের সামনে এসে বলেন যে এই সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে ভারতকে, না হলে বাংলাদেশ মনে করে না তারেক রহমান এখন ভারত যেতে পারেন। মানে ঠিক স্পষ্ট ভাষায় সেটা বললেন না বটে, কিন্তু তিনি বললেন যে সফরের অনুকূল পরিবেশ নাই। এবং তারপর মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম বলেন যে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ এই জবাবের অপেক্ষায় আছে। এখন ভারত তো ওই একই জায়গায় আছে ইউনূস আমল থেকে এখন পর্যন্ত, তারা বলেই যাচ্ছে প্রত্যর্পণের অনুরোধ তারা খতিয়ে দেখছে এবং সেটার একটা প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়া আছে, সেই পুরো প্রক্রিয়া অনুসরণ করে তারা বিষয়টি খতিয়ে দেখছে। এসব সমস্যার সমাধান ঠিক 21 তারিখ বা 24 তারিখ তারেক রহমান ভারত রওনা হওয়ার আগে মিটে যাবে তা তো ভাববার কারণ নাই। তাহলে হঠাৎ করে 17ই আগস্ট দাঁড়িয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন একটা বক্তব্য জানালেন এবং তারপর তার বক্তব্যটাই পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে পোস্ট করে দিল। তা থেকে বুঝতে অসুবিধা হলো না 5ই আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথম যে ফেসবুক বার্তাটা দেওয়া হয়েছিল সেটারই দ্বিতীয় কিস্তি হচ্ছে এ দফার ফেসবুক বার্তা। সে দফায় খলিলুর রহমান ঠিক ওই যে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুসরণে বলে দিয়েছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগ কোনোদিন আর বাংলাদেশে ফিরতে পারবে না। তিনি বলে দিয়েছিলেন যে ভারত যে গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে, তাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকার ক্ষুব্ধ এবং তারা ভাবতেই পারে না ভারত এরকম সুযোগ কিভাবে করে দিল। কিন্তু বিস্ময়কর যে বাংলাদেশ এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ডেকে এনে কোনো আপত্তি জানায়নি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো চিঠি পাঠায়নি, কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে খলিলুর রহমান রজার খলিল কোনো ফোন করেননি, অথচ তিনি ফেসবুক বার্তার খেলা খেলছেন। এতে সন্দেহ জাগে ফেসবুকে যে বার্তা দেওয়া হচ্ছে আর দরজার আড়ালে যে আলাপ চলছে তা একই গতিতে একই ইস্যুতে চলছে কিনা। মানে শেখ হাসিনাকে ফেরত না আনলে তারেক রহমানকে আমরা ভারত যেতে দেব না, নাহিদ ইসলামরা এরকম ঘোষণা দিয়ে দেওয়ার কারণেই খলিল এই বুদ্ধি বের করলেন কিনা যে ফেসবুকে পোস্ট দিয়ে আপাতত গ্যালারিকে ঠান্ডা রাখতে হবে সেটা বলা মুশকিল। কারণ দেখেন ভারত এসবে একদম রিয়্যাক্ট করছে না, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এহেন ফেসবুক পোস্ট, যেটাকে বাংলাদেশের সংবাদ মাধ্যম এভাবে ইন্টারপ্রেট করছে, ব্যাখ্যা করছে যে তার মানে তারেক রহমানের আর ভারত সফরটা হচ্ছে না, সেই পোস্টের পরেও দীনেশ ত্রিবেদী বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশের সাংবাদিকদের বলেছেন যে তিনি মনে করেন, ভারত মনে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরটা আরও দ্রুত হওয়া উচিত। তার মানে ভারত এখনো মনে করছে না বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা শেষ হয়ে গেছে, কিংবা আদৌ কর্ণপাতই করছে না যে বাংলাদেশ ভারত সফরের জন্য তারেক রহমানের অনুকূল পরিবেশ নাই এটা মনে করছে এবং ফেসবুকে পোস্ট দিয়ে সেটা জানান দিয়েছে। ভারত এসবে কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন বোধ করছে না, কারণ খলিলুর রহমানের সঙ্গে যখন দেখা করলেন এই দীনেশ ত্রিবেদী, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত, মন্ত্রী পদমর্যাদার রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, এবং পরদিন যখন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, দুদফাতেই তাদের মধ্যে দরজা আটকে অন্য প্রতিনিধিদেরকে বের করে দিয়ে রীতিমতো একটা একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঠিক যেমনভাবে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, এমনকি তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকেও বের করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে দিল্লিতে গত এপ্রিলে এই যে দরজা আটকে আলোচনা, সেই আলোচনার বিষয়বস্তু কি, সেখানে ভারত কি বলে বাংলাদেশকে, বা বাংলাদেশই বা ভারতকে কি বলে, দরজা আটকে যেই দুদেশের একেবারে শীর্ষ পর্যায়ের মধ্যে আলোচনা হয়। কারণ দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক
তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষেই দৌড়ে দিল্লি গেছেন এবং দিল্লি গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাই নয়, শুধু ভারতীয় সংবাদ মাধ্যম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে খবর প্রকাশ করেছে তাতে ছবিতে শুধুমাত্র দীনেশ ত্রিবেদী আর নরেন্দ্র মোদীকে বসে থাকতে দেখা যাচ্ছে। তার মানে বৈঠকগুলো সরাসরি দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান, দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। অথচ ফেসবুক পোস্টে এমন প্রকাশ্যে এমন কড়া ভাষায় আর কখনো করা যাবে না, হতে পারবে না, হবে না, এবং এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতে সফরের বিষয়ে দুদেশের কর্মকর্তারাই কাজ করে যাচ্ছিলেন, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেওয়ার মাধ্যমে সেই ঘটনাটি একরকমের বাধাগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশ মনে করছে অনুকূল পরিবেশ নাই। তাহলে এই যে 10 তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করে নরেন্দ্র মোদীর কাছে চলে যাওয়া এবং বেরিয়ে এসে বলা দারুণ বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী মোদী আর তারেক রহমানের মধ্যে, সরাসরি বৈঠক হলে কোনো সমস্যা নাই যার সমাধান হবে না, এবং সেই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বললেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন, বিবেচনা করছেন ভারত যাবেন কিনা। তার মুখপাত্র, প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র জাহেদুর রহমান, তিনি বললেন ভারত সফর যে কোনো দিন হতে পারে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংবাদ মাধ্যমকে বললেন 5ই আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন হয়ে যাওয়ার 1 সপ্তাহেরও বেশি সময় পর যে ব্রিক্স সম্মেলন সেপ্টেম্বরে, সে তো অনেক দূরে, তারও আগেই তারেক রহমানের ভারত সফর হয়ে যেতে পারে। এবং ভারতের সংবাদ মাধ্যম সুনির্দিষ্টভাবে বলল 21 থেকে 26 এই তারিখগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য আলাদা করে রেখেছেন, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী 21 তারিখ বা 24 তারিখ যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন দুদিনের জন্য। তখন হঠাৎ করে 17ই আগস্ট কি হলো? 17ই আগস্ট কি ঘটে গেল যে ফেসবুকে এমন একটা পোস্ট সেটে দিলেন রজার খলিল? সেটা একটা বিরাট প্রশ্ন বটে। এই কূটনীতি করে কি শেষ পর্যন্ত জয়ী হওয়া যাবে? বিশেষ করে ভারতের সঙ্গে যারা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারত গুরুত্বের সঙ্গে খতিয়ে